শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবচেয়ে সংবাদ নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার, স্বর্ণ, মুদ্রা বাজারের আপডেট। বর্তমানে একসঙ্গে নানামুখী চাপে পড়েছে দেশের অর্থনীতি। একদিকে যেমন এখনও উচ্চ ঘরে অবস্থান করছে মূল্যস্ফীতি, অন্যদিকে সে তুলনায় বাড়ছে না মজুরির হার। নতুন কর্মসংস্থান পরিস্থিতিও দুর্বল, বিনিয়োগও প্রত্যাশা মতো বাড়ছে না। এর মধ্যে নতুন করে তৈরি হয়েছে জ্বালানির সংখ্যা। ফলে সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রাখা আরও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় নতুন সরকারের সামনে করণীয় কী? কোন সমস্যাকে আগে অগ্রাধিকার দেবে সরকার? মূল্যস্ফীতি, কর্মসংস্থান, ব্যাংক খাত নাকি জ্বালানি? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাই আজকের বিজনেস আওয়ারে। আমাদের সাথে আলোচনায় আছেন স্টুডিওতে অর্থনীতি বিশ্লেষক জনাব ডক্টর মাহফুজ কবির। জনাব মাহফুজ কবির, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের বিজনেস আওয়ারে। ধন্যবাদ। আমরা অর্থনীতির যে নানামুখী চাপ, যে সংকটগুলোর মধ্য দিয়ে এখন যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে এসে তারপরে আমরা আলোচনা শুরু করতে চাই। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানির সংকট, শিক্ষা ও চিকিৎসায় বাড়তি ব্যয়, গণপরিবহনে নৈরাজ্য, এমন নানামুখী চাপে পিষ্ট সাধারণ মানুষ। কেউ চাকরি হারিয়ে বেকার, কারো ব্যবসা বন্ধ। আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছেন বেশিরভাগ মানুষ। বিশ্লেষকরা বলছেন, সাধারণ মানুষকে ভালো রাখতে সরকারের নীতি আরও বেশি জনবান্ধব হওয়া জরুরি। হোসাইন শাহাদাত জানাচ্ছেন বিস্তারিত। ২৬ বছরের তরুণ জাহিদ হাসান স্বাধীন। একসময় তার ভালো চাকরি ছিল, রাজধানীর বুকে মাথা গোঁজার ঠাঁই ছিল। চাকরির ভরসায় 2 বছর আগে বিয়ে করেন পছন্দের মানুষকে। কিন্তু এখন স্বাধীনের জীবন জুড়ে শুধুই পরাধীনতার গল্প। প্রথম অবস্থায় চাকরি করতাম গার্মেন্টস, যে কোনো কারণবশত মালিক গার্মেন্টস বন্ধ করে দিল। তখন গ্রামে চলে গেলাম। গ্রামে চলে যাওয়ার পরে একটা চাকরি নিলাম, চাকরিটাও চলে গেল। স্বাধীনের মতো জীবনযুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত আরেক মানুষের নাম মফিজুর রহমান খান। পেশায় সরকারি ঠিকাদার, কিন্তু অর্থনৈতিক মন্দায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে চলছে ভাটা। তাই মফিজুরের আয় নেই বছর খানেক ধরে। গত 2 বছর খুব একটা কাজ করতে পারি নাই, বলতে গেলে বেকার অবস্থায় আছি। একটা মানসিক অস্থিরতার মধ্যে আমরা এখন জীবনযাপন করছি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবকিছুর দাম, তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে মাথার ভেতর থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর। এদেশে দ্রুতই সবকিছুর দাম বাড়ে, সে অনুপাতে বাড়ে না কেবল মানুষের শ্রম, ঘাম আর সময়ের দাম, যার চূড়ান্ত রূপ পেট্রোল পাম্প ঘিরে অপেক্ষা আর অপেক্ষা। অফিসে ছুটি নিয়ে আসি, রেলদের সারাদিন, রাতের তো অর্ধেক গেছে, দিনের অর্ধেক চলে গেছে তেল নিতে নিতেই। 1000 টাকা আর্নিং করে আবার এই যে তেল তোলার জন্য নিয়ে আসছি। এখন সবকিছু সমান হয়ে গেছে, যে আমি যে রাখবো ফ্যামিলির জন্য বা ফ্যামিলিকে কিছু পাঠাবো, সেটা ভাই নাই। লাগামহীন ওষুধের দাম, চিকিৎসার ব্যয় সামলাতে দিশেহারা সাধারণ মানুষ। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ বাড়ছে প্রতিদিনই, অথচ খরচ বাড়ছে লাফিয়ে। শিক্ষার খরচ মেটাতে গিয়ে চাপে পিষ্ট অভিভাবকরা। প্রতি সেমিস্টারে ধরেন 85,000 টাকার মতো লাগে, কিন্তু আমার বাবা মা কিন্তু 85,000 টাকার মতো এফোর্ড নেওয়ার মতো না। প্রত্যেক সেমিস্টার বা প্রত্যেক ইয়ারে পরিমাণটা বেড়েই যাচ্ছে, 50,000 থেকে 1 লক্ষ টাকা। বাট শিক্ষার মানটা যেমন ছিল 5 বছর আগে তেমনই রয়ে গেছে। দেশের অর্থনীতি খুঁড়িয়ে চলছে 2022 সাল থেকেই। বৈশ্বিক ও অভ্যন্তরীণ একের পর এক ধাক্কা দেশের মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি দেয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমাদের সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং যে সমস্ত অবস্টাকল সাধারণ মানুষ ফেস করে সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে এবং এগুলি সমাধানের জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। বিশ্লেষকদের মতে, সময়ের প্রয়োজনেই এখন দুর্নীতি আর অনিয়ম বন্ধে কঠোর হতে হবে সরকারকে। নিতে হবে জনবান্ধব নীতি, বাড়াতে হবে সামাজিক সুরক্ষা ব্যয়। তরুণ স্বাধীনদের জন্য নিশ্চিত করতে হবে কাজের সুযোগ, তবেই মিলবে সমৃদ্ধি, নিশ্চিত হবে স্বাভাবিক জীবন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদনে অর্থনীতির একটি চিত্র দেখলাম। আসলে নানামুখী যে চাপ, কর্মসংস্থান, দারিদ্রতার হার বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা, পুরো একটি চিত্র মোটামুটি আমরা এই রিপোর্টের মাধ্যমে দেখলাম। একটু আসতে চাই সেখান থেকে যে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরে আসলে একটি চাপের অর্থনীতি নিয়ে তাদের পথ চলা শুরু হলো। তার মধ্যে দিয়ে যে সূচকগুলো দেখছি দিন দিন আরও
নিম্নমুখী হচ্ছে। এই বিষয়টি নিয়ে যদি আপনি বলেন যে আসলে আমরা এই বাস্তবতায় দাঁড়িয়ে কোন দিকে যাচ্ছে আমাদের অর্থনীতি? হ্যাঁ, ধন্যবাদ। আসলে জনপ্রত্যাশার যে একটা চাপ এবং অর্থনীতিতে বিভিন্ন সূচকের যে অবনতি, সেগুলো একটা চাপ। মানে বিশেষ করে যে বিগত যে আওয়ামী লীগের সরকারের শেষ দিকে অর্থনীতির বিভিন্ন রকমের দিক, যেমন সেখানে ব্যাংকিং খাত বিশেষ করে, এবং বিশেষ করে পুঁজিবাজার এবং এটি ছাড়াও যে বিনিয়োগ পরিস্থিতি, সব কিছুই কিন্তু আসলে অবনতির দিকে যাচ্ছিল। এর মধ্যে থেকে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নিলেন এই গণঅভ্যুত্থানের পরে, তারপরে আমরা অনেক প্রত্যাশা করেছিলাম, কিন্তু কোনো জায়গাতে আসলে তারা ভালো করতে পারেনি অর্থনীতিতে। সেই জায়গা থেকে প্রায় ভগ্ন একটা অর্থনীতি, সেটা নিয়ে কিন্তু এই নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে নির্বাচনের পরে। সুতরাং জনগণের যে প্রত্যাশা, সেটা হলো যে এই নতুন সরকার আসলে অর্থনীতির একটা পুনরুত্থান ঘটাবে, এরকম একটা অবস্থা ছিল। কিন্তু তার ঠিক দায়িত্ব নেওয়ার 10 দিনের মাথায় আমরা দেখলাম যে যুদ্ধ শুরু হয়ে গেল উপসাগরীয় অঞ্চলে। তো এরপরে যেটা আমরা দেখলাম যে এই হরমুজ প্রণালী এক পর্যায়ে বন্ধ হয়ে গেল, এবং এখন যে সারা বিশ্ব জুড়ে যে জ্বালানির সংকট, সেই সংকটটি কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে। এখন আমরা অন্য সব কিছু বাদ দিয়ে এখন কীভাবে জ্বালানিটাকে সংগ্রহ করব এবং সময় মতো আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো কিনা, এই লোডশেডিংয়ের চাপ, এবং এই গ্রামে গঞ্জে যে লক্ষ লক্ষ বিভিন্ন রকমের উদ্যোগ, ছোট বড় মাঝারি, তো সেগুলো বিদ্যুৎ পাচ্ছে না এবং তারা কিন্তু উৎপাদন করতে পারছে না। তারপরে যে পোলট্রি ফার্ম, সেগুলোতে মুরগি মারা যাচ্ছে, এবং ইতিমধ্যে দেখবেন যে কিন্তু ডিমের দাম বেড়ে গেছে অনেকটা। সব মিলিয়ে কিন্তু মানুষের যে দৈনন্দিন জীবন, সেটা চালাতে কিন্তু হিমশিম খাচ্ছে মানুষ। এই যে পেট্রোল পাম্পে, যদিও ঢাকা শহরে কিন্তু লাইন কিছুটা ছোট হয়েছে, এখন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু এখনো পর্যন্ত তেলের সরবরাহটা স্বাভাবিক হয়নি। এখনও কিন্তু এই পেট্রোল পাম্পগুলোতে ঢাকার বাইরে দেখা গেল যে আপনার অনেক চাপ রয়েছে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের কর্মসংস্থান, দারিদ্র্য, সেগুলো কিন্তু খুবই জরুরি একটা বিষয়, যে আমাদের এখন কর্মসংস্থান তৈরি করতে হবে। তো এত বড় বেকারত্বের চাপ কিন্তু এটা নেওয়া সম্ভব না, বেশি দিন চালানো সম্ভব নয়। আর একই সঙ্গে এই অন্তর্বর্তী সরকার কিন্তু এই উন্নয়ন কর্মসূচিগুলো কিন্তু সেভাবে তারা বাস্তবায়ন করেনি। মানে বড় বড় যে সমস্ত প্রকল্প, সেগুলো খুব ধীরগতিতে চলেছে। আর এই কারণেই আসলে এই আমাদের যে বড় কর্মসংস্থান তৈরির সুযোগ বা এই যে বেসরকারি বিনিয়োগ, সেখানেও গতি আসেনি। এখনো পর্যন্ত আমাদের যে বেসরকারি বিনিয়োগের কিন্তু ব্যয় অনেক বেশি। এরকম উচ্চ ব্যয় আসলে বিনিয়োগ তো কেউ করতে গিয়ে আসবেন না। এর মধ্যে যেটা মরার উপরে খাড়ার ঘা, সেটা হলো যে জ্বালানির দাম বৃদ্ধি। আগে কিন্তু 3টা ক্যাটাগরিতে দাম বেড়েছিল, যেমন জেট ফুয়েল, ফার্নেস অয়েল দুটো বেড়েছিল, এর পাশাপাশি গ্যাসের দাম কিছুটা বেড়েছিল। এর মধ্যে এখন আবার 4টা ক্যাটাগরিতে কিন্তু বেড়ে গেল মূল যে জ্বালানি তেলের দাম, এর পাশাপাশি গ্যাসের দাম আরেক দফা বেড়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ছে, ইতিমধ্যে পরিবহন ব্যয় বেড়ে গেছে। তো সব মিলিয়ে আসলে এই শুধুমাত্র এই মূল্যস্ফীতির যে চাপ, সেটা সহ্য করাই কিন্তু মানুষের জন্য কঠিন হবে। এটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে, কিন্তু সামষ্টিক পর্যায়ে হচ্ছে অর্থনীতির মধ্যে কিন্তু এক ধরনের, বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, সেটা কিন্তু অনেকটা বাধাগ্রস্ত হবে, এটা আমার ধারণা। এবং এই আগামী মাসে আমাদের যে মূল্যস্ফীতির হিসাব আসবে, বিবিএস যেটা দেবে, সেখানে দেখা যাবে যে মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে গেছে। এবং এইটা কিন্তু আরেকটা ইন্ডিকেশন দেবে ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে, সেটা হলো যে অনেকেই অপেক্ষা করছিলেন যে বাংলাদেশে একটা অবস্থা ভালো হবে, যেহেতু রাজনৈতিক সরকার ক্ষমতা এখন, এবং তারা বাংলাদেশে এফডিআই নিয়ে আসবেন, যে বিদেশি বিনিয়োগ। তো সেটা কিন্তু এখন মনে হচ্ছে না যে আসবে। তো এখন এই অবস্থাতে আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে সরকারের সবচেয়ে বড় যেটা দায়িত্ব, সেটা হলো যে কোনোভাবেই হোক জ্বালানি বিদ্যুতের সরবরাহটা স্বাভাবিক করা। গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা করে বিদ্যুৎ নেই। তো অনেক কারখানায় কিন্তু এরকম উৎপাদন হচ্ছে না। এই কুটির শিল্প, ক্ষুদ্র মাঝারি, এগুলো কিন্তু অনেকটাই চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। এর মধ্যে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা সেদিন দেখলাম যে এনবিআর এর সাথে যে প্রাক বাজেট আলোচনা, সেখানে ব্যবসায়ীরা বলছিলেন যে জ্বালানি শূন্যতা হয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে, এবং সেই আশঙ্কায় অনেক বিদেশি ক্রেতারা অর্ডার কমিয়ে দিচ্ছে। এবং গত বৃহস্পতিবার আমরা দেখলাম যে অন্য একটি আলোচনায় একজন ব্যবসায়ী বলছিলেন যে ব্যবসায়ীরা আসলে বিনিয়োগ করবে কিনা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। বাস্তবতাটা আসলে আপনি কি দেখছেন? না, আসলে বিষয়টা সত্য। তার কারণ ব্যবসায়ীরা যখন বলেন যে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, তার মানে হলো যে এর আগে, নির্বাচনের আগে, যেরকম বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের সঙ্গে তারা আলোচনা করেছিলেন, এবং তারেক রহমানের দিক থেকেও কিন্তু একটা নির্দেশনা ছিল যে ঠিক আছে, ক্ষমতা এলে তাদেরকে সহযোগিতা করা হবে। এরপরেও সরকারের দিক থেকে একটা সহযোগিতার মনোভাব ছিল, কিন্তু এই জ্বালানি তেলের, গ্যাসের যে সরবরাহ, সেটা নিশ্চিত করতে কিন্তু হিমশিম খাচ্ছে সরকার। এ তো বাস্তবতা। মরিয়া হয়ে কিন্তু অনেক জায়গা থেকে সরকার তেল, গ্যাসগুলো সংগ্রহ করেছে। ভারত থেকে তেল আসছে, চীন থেকে, সিঙ্গাপুর থেকে, কিন্তু উচ্চ মূল্যে নিয়ে আসা হয়েছে, যার ফলে একটা পর্যায়ে গিয়ে আসলে সরকারকে বাধ্য হতে হয়েছে এই তেলের দাম বাড়ানো। আরও হয়তো বেশি বাড়তে পারতো, কিন্তু জনগণের কথা মাথায় রেখে কিন্তু একটু কম বাড়ানো হয়েছে, এটা আমার কাছে মনে হয়। কিন্তু এখনকার বাস্তবতা হলো যে ব্যবসায়ীরা কিন্তু বড় সংখ্যার মধ্যে আছেন, যেহেতু মে মাসের পর থেকে অর্ডার খুবই কম,
এবং এর পাশাপাশি যে অর্ডারগুলো ছিল বা আসার কথা ছিল সেগুলো প্লেসমেন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু ভিয়েতনামে একটা বড় রকমের রিজার্ভার আছে, ওদের কিন্তু একটা কৌশলগত বড় রিজার্ভার আছে, সেখানে প্রায় 4 মাসের মতো 4 থেকে 6 মাসের ওরা কিন্তু ইতিমধ্যেই জ্বালানি সেভাবে তারা ঠিক করে রেখেছে, যার ফলে বিদেশি ক্রেতারা চিন্তা করছেন যে না, ভিয়েতনামে যদি অর্ডার দেওয়া যায় তাহলে একদম সময় মতো তারা এটা সরবরাহ করবে। তো বাংলাদেশে তো এখন সেই বাস্তবতাটা নেই। তো এই কারণেই আমার কাছে মনে হয় যে আসলে বিদেশি ক্রেতারাও কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ থেকে যদি মুখ ফিরিয়ে নেয়, তাহলে তখন এই যে এখনকার যে বেকারত্ব সমস্যা, এখনকার যে বিনিয়োগের পরিস্থিতি, সেটা কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে এবং দারিদ্র্য আস্তে আস্তে বাড়বে। যে আমরা দেখতে পাচ্ছি টানা 3 বছর মানে অর্থ বছরে কমছে জিডিপির প্রবৃদ্ধি, এইটাকে আসলে এই বছরও কমে যাওয়ার সংখ্যা আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে যে কমিয়ে তারা একটা পূর্বাভাস দিয়েছে, আপনি এটাকে কিভাবে দেখেন? হ্যাঁ, আইএমএফও কিন্তু সেরকম পূর্বাভাস দিয়েছে, এশীয় উন্নয়ন ব্যাংকের পূর্বাভাসও একই রকমের প্রায়। তো আইএমএফ এর পূর্বাভাস সবচেয়ে কম, বিশ্ব ব্যাংকও কিছুটা হয়তো বাড়িয়েছে, কিন্তু কারোরই পূর্বাভাস কিন্তু 5% ওপরে নয়, সবই 5% নিচে। তো এগুলো বড় চিন্তার বিষয়। একই সঙ্গে তারা এটাও বলছে যে একদিকে প্রবৃদ্ধি কম হবে, অন্যদিকে মূল্যস্ফীতি বেশি হবে। তারা প্রত্যেকেই বলছে যে মূল্যস্ফীতি হবে 9 বা 9 এর বেশি, কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে যেহেতু তেলের দাম বেড়ে গেছে, জ্বালানি, বিদ্যুৎ সবকিছুর দাম বাড়ছে, এই কারণে হয়তো মূল্যস্ফীতি আর এক দফা আমাদের ডাবল ডিজিটে চলে যাবে, 10% অতিক্রম করতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে মূল্যস্ফীতি হবে না বা বাড়বে না, আপনি এটা না, সরকারের কাছ থেকে তো এরকম কথাবার্তা আসে, বিভিন্ন সময় শুনেছি আমরা, কিন্তু সরকারের তো সব দিক দিয়ে কিন্তু হাত নেই। এখন আপনি নিশ্চয়ই দেখেছেন যে বাংলাদেশ ব্যাংক কিন্তু টাকা ছাপানো শুরু করেছে, এবং একবার টাকা ছাপানো শুরু করলে কিন্তু সেটা কোথায় গিয়ে থামবে সেটা আমরা জানি না, তার কারণ সরকারের অনেক অর্থ দরকার। এই মুহূর্তে যে এনবিআর এর কাছেও যেটা বাস্তবতা, সেটা হলো যে আমরা সেই মুহূর্তে রাজস্ব আদায় করতে পারছি না, যতটুকু রাজস্বের লক্ষ্যমাত্রা সেখান থেকে প্রায় 1 লক্ষ কোটি টাকা ইতিমধ্যেই আমরা পেছনে আছি, 97,000 কোটি টাকার একটু বেশি। তো এই গ্যাপটা আরও বাড়তে পারে সামনের দিনগুলোতে, অথচ সরকার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে যে অনেক বড় একটা বাজেট তৈরি করার, প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট হবে। তো এখন এই যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে এক্সপেকটেশন, যতটুকু প্রজেকশন আছে এনবিআর এর, তার তুলনায় কিন্তু রাজস্ব আদায় কম হবে। তো তাই যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে উন্নয়ন প্রকল্প কীভাবে বাস্তবায়িত হবে, এবং এই কারণেই এখনই সরকার কিন্তু ঋণ নেওয়া শুরু করেছে, এবং সেটা শুধুমাত্র কিন্তু আমাদের যে সমস্ত কমার্শিয়াল ব্যাংক সেগুলো নয়, বরং কেন্দ্রীয় ব্যাংক থেকেও ঋণ করা হবে, এবং একই সঙ্গে যারা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী তাদের কাছে ঋণ করা হবে। এতে ঋণ করতে করতে কিন্তু তখন দেখা যাবে যে মূল্যস্ফীতিও বেড়ে যাচ্ছে, সরকারের ব্যয়ও বাড়ছে, তো সব মিলিয়ে অর্থনীতিতে কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। মানে অর্থ সংকটের পরে আইএমএফ এর কাছে নাকি ইতিমধ্যে 200 কোটি মার্কিন ডলার পাওয়ার আশা করছে বা ঋণ সহায়তা চেয়েছে, এই সম্পর্কে আপনি জানেন কিনা, বা এটি হলে আসলে এটা আমরা কতটা মোকাবেলা করতে পারবো, এতে করে আসলে প্রভাবটা কি তৈরি হতে পারে? এই মুহূর্তে আমাদের প্রায় 23 লক্ষ কোটি টাকার একটা কিন্তু সরকারি ঋণ রয়েছে, এটা ক্রমপুঞ্জীভূত ঋণ। এর মধ্যে প্রায় 113 বিলিয়ন ডলার কিন্তু এই যে আমরা মানে বিদেশি ঋণ, সেটা আমরা নিয়েছি। তো এর মধ্যে সরকারি ঋণটা হলো বেশিরভাগ, আর এর মধ্যে কিছু ঋণ আছে হচ্ছে বেসরকারি ঋণ, যেটা বায়ার্স ক্রেডিট, সাপ্লায়ার্স ক্রেডিটের মধ্যে পাই, তো ইন্টারন্যাশনাল ক্রেডিট মার্কেট থেকে আমরা নেই। তো এই বিপুল পরিমাণে ঋণ তো আমাদের পরিশোধ করতে হবে, দিন দিন যদি আরও ঋণ বোঝা বাড়ে, তাহলে তো এটা আমাদের জন্য অসহনীয় হয়ে যাবে। যদিও এখন যে সাইজের আছে আমাদের ফরেন ডেট, তো সেটা আমাদের জিডিপির প্রায় 4 ভাগের 1 ভাগ, এটা বাস্তবতা। এখন এর পাশাপাশি আমাদের যদি এই আইএমএফ এর কাছ থেকে আরো 2 বিলিয়ন ডলারের মতো ঋণ নিতে হয়, বিশেষ করে এটা কিন্তু আসলে আমাদের শুধুমাত্র জ্বালানি কেনার কাজে ব্যবহার করা হবে, এটা কিন্তু চলমান যে ঋণ যেটা কর্মসূচি আছে সেটার মধ্যে নয়। তো সুতরাং এই যে চলমান যে ঋণ কর্মসূচি, সেটাতে যেরকম একটা যে ইনস্টলমেন্টগুলো আছে, সেই ইনস্টলমেন্টগুলো তো আমাদেরকে দেওয়া হচ্ছে না সময় মতো, এবং তারা বলছে যে আমাদের সংস্কারগুলো ঠিকমতো হচ্ছে না। সংস্কার মানে কি? সংস্কার মানে কিন্তু সংবিধান সংস্কার নয়, কিংবা আমাদের স্থানীয় সরকার নারী এগুলো সংস্কার নয়। এই সংস্কার মানে হলো যে জ্বালানি বিদ্যুৎ খাত থেকে ভর্তুকি প্রত্যাহার, আমাদের কৃষি খাত থেকে যে ভর্তুকি প্রত্যাহার, সেগুলো তারা দেখতে চায়। তো এই অবস্থা, এবং আরো অন্যান্য অনেক কিছু আছে। বাংলাদেশ ব্যাংক মানে যে আমাদের এনপিএল, সেটাকে একটু কমাতে হবে, এর পাশাপাশি জিডিপির ক্যালকুলেশন, এবং এটি ছাড়া অন্যান্য যে সমস্ত মন্ত্রণালয়গুলো আছে সেগুলোর দক্ষতা বাড়াতে হবে। তো এগুলো অনেক কিছু তারা চায়, ওইটাই তারা সংস্কার বোঝায়। এখন সেটার কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঋণের কিস্তিটা আটকে আছে অনেকদিন ধরে, এবং এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে আসলে এটা পাওয়া যাবে কিনা। কিন্তু এর পাশাপাশি আমরা আশা করছি যে আইএমএফ থেকে আরো 2 বিলিয়ন ডলার হয়তো আসবে, যেটা আমরা জ্বালানি কেনার কাজে খরচ করব। আর আমরা কিন্তু চাইলে ডিসকন্টিনিউ করতে পারি আইএমএফ এর সাথে আমাদের এই ঋণ কর্মসূচি, যেহেতু তারা দিচ্ছে না ঋণের কিস্তিগুলো, এবং একই সঙ্গে কঠিন সমস্ত শর্ত তারা দিচ্ছে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু এটা করলে বরং আমরা বিপদে পড়ে যাবো, তার কারণ অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে, বিশ্ব ব্যাংক, এডিবি, তারা কিন্তু ওই আইএমএফ এর যে গ্রিন সিগন্যাল তার উপরে ডিপেন্ড করে। এটা বন্ধ হলে বাকিগুলো বন্ধ হবে, এটা একটা বড় সমস্যা আমাদের জন্য।
জি, আমাদের কাছে একটি রিপোর্ট আছে, সেটি একটু দেখতে চাই। বর্তমান সরকার রাজস্ব খাতের সংস্কার এবং এনবিআর পৃথকীকরণের প্রস্তাবের সাথে একমত। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, এমন তথ্য জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। সকালে আগারগাঁও রাজস্ব ভবনে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এবং নারী উদ্যোক্তাদের সংগঠনের সাথে বাজেট নিয়ে আলোচনায় বসে এনবিআর। এ সময় চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশে ভ্যাট আদায়ের নিয়ম উল্টো পথে হাঁটছে, প্রক্রিয়াও সহজ না, তাই এখনও কাঙ্ক্ষিত ভ্যাট আদায় করতে পারেনি। সরকার জানান, ভবিষ্যতে ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা 1-1.5 কোটিতে নিতে অটোমেশন সহ নানা পদক্ষেপের কথা ভাবছে এনবিআর। এ সময় নারী উদ্যোক্তারা ভ্যাট প্রদান নিয়ে সহজীকরণের প্রস্তাব দেন। আর কর হার যৌক্তিকরণ, বিনিয়োগ বান্ধব ও টেকসই কর কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেয় এমসিসিআই। অর্থমন্ত্রীর দিক নির্দেশনা এবং এনবিআর এর দক্ষ ব্যবস্থাপনায় একটি সহায়ক করনীতি প্রণীত হবে। এতে একদিকে যেমন সরকারের রাজস্ব বাড়বে, অন্যদিকে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতি আরও গতিশীল হবে। আমাদের ভিটি রিটার্ন অনলাইনে যাবে। আমাদের প্ল্যান যেটা, কোনো ট্যাক্স পেয়ারকে কমপ্লায়েন্সের জন্য তার ডেস্কের বাইরে যেতে হবে না। উনি ওনার ডেস্কের মধ্যে বসেই ভ্যাট রিটার্ন দিবেন, ভ্যাট পেমেন্ট করবেন, ট্যাক্স রিটার্ন দিবেন, ট্যাক্স পেমেন্ট করবেন। ওনাকে আর ট্যাক্স অফিসে যেতে হবে না। জাতীয় রাজস্ব ভবনে চলছে প্রাক বাজেট আলোচনা, সরাসরি যাচ্ছে সেখানে। অপরিহার্য হয়ে গেছে। আপনি কি মনে করেন আমাদের যত অপরিহার্য অন্যান্য সেবা সামগ্রী আছে, আমরা কি ট্যাক্স ছাড় দিতে পেরেছি? পারিনি তো। সেখানে স্যার যদি আপনি দেখেন, মানে ভ্যাটেরও যেগুলোতে আপনার উইথহোল্ডিং লাগবে না, সেই লিস্টটা তো যদি দেখেন, পানি, বিদ্যুৎ, টেলিফোন, মোবাইল, হ্যাঁ, ওখানে কিন্তু আপনি উইথহোল্ডিং থেকে ওকে মুক্তি দিচ্ছেন। কেন? কারণ এটা জরুরি সেবা এবং সবার ঘরে ঘরে থাকতে পারলে অন্য বেনিফিট আসবে। ঠিক একইভাবে এটা পৌঁছে গেছে বলছেন স্যার, কিন্তু পৌঁছে গেছে যে বাস্তবতায়, সেটা যদি আমরা একটু দেখি, যে প্রতি বছর প্রচুর উদ্যোক্তা তার ব্যবসা বন্ধ করে দিয়ে লস থেকে এখান থেকে বের হয়ে যায়। আবার যে বুঝে না, সে নতুন করে এসে এখানে ঢুকে। তো এই মডেলটা তো সাস্টেইনেবল কোনো মডেল না। তাহলে আমরা যদি সাস্টেইনেবল একটা মডেলে নিতে চাই, তাহলে আমাদেরকে এই প্রবলেমগুলো অ্যাড্রেস করলে সুবিধা হবে কি স্যার? এইটা সাস্টেইনেবল মডেল যেটা খুবই সিম্পল, যেখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ইনভেস্ট করে, সেটা না করে কালেকটিভলি একজন করলেই হয় আর সবাই ব্যবসা করলে হয়। সেটা আবার স্যার যে লাইসেন্সিং যে মনে করেন গাইডলাইন আছে এবং তার যে অ্যাপ্লিকেশন, মানে তার সাথে রিলেটেড আর কি। তো না, এগুলো তো শুরু, যেমন যে টাওয়ার কো এখানে আছে, ওনারা কিন্তু এখন টাওয়ার শেয়ারিং করছেন। সুতরাং প্রত্যেকের আলাদা আলাদা করে, সব অপারেটরদের টাওয়ার বানানোর দরকার নেই, আলাদা করে টাওয়ার কোম্পানি তৈরি হয়েছে, টাওয়ার শেয়ারিং হয়। আপনারাও এরকম যারা ইন্টারনেট প্রোভাইড করছেন, ব্রডব্যান্ড সার্ভিস দিচ্ছেন, আপনারাও কমন ফ্যাসিলিটিগুলো শেয়ার করেন, শেয়ার করলে হয়ে যাবে। আমরা এনবিআর ছিলাম, সেখানে কথা বলছিলেন এনবিআর চেয়ারম্যান জনাব মাহফুজ। এখানে এনবিআর চেয়ারম্যান যে কথাটা বলছিলেন যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে সরকার, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আসবো। আমরা সময় হলো একটি বিরতি থেকে সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। দর্শক সময় হলো বিজনেস আওয়ার একটি বিরতির, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনায় ছিলাম অর্থনীতি নানামুখী চাপ, এই বিষয়টি নিয়ে আমাদের সাথে কথা বলছেন অর্থনীতি বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। মাহফুজ কবির, আবার আলোচনায় ফিরতে চাই। আমরা যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে এনবিআর এর চেয়ারম্যান বলছেন যে উল্টো পথে, অর্থাৎ রাজস্ব আদায় উল্টো পথে হাঁটছে, এই বিষয়টি নিয়ে যদি বলেন যে আসলে তার মানে কি আমরা যেভাবে রাজস্ব আদায় করেছি পুরো প্রক্রিয়াটি ভুল ছিল? কথাটা অর্ধেকটা সত্যি আমি বলবো। এখন এখানে তো আমরা দেখলাম যে যখন দুই ভাগে ভাগ করে ফেলা হলো এনবিআরকে, হ্যাঁ, একটা হচ্ছে যে রাজস্ব নীতি এবং রাজস্ব প্রশাসন, তো তখন কিন্তু তাদের মধ্যে একটা বড় রেজিস্ট্যান্স এসেছিল, মানে তারা নিজেরাই প্রবল বিরোধিতা করছিলেন, এটা তারা ধর্মঘটে গেছেন। তো তার মানে হলো যে এই বর্তমান যে ব্যবস্থা, সেটা আসলে এক শ্রেণীর কর্মচারীদেরকে সহযোগিতা করছে, কিন্তু পুরো দেশের যে স্বার্থ, সেটা হলো যে সরকারের রাজস্ব আদায়, সেটা কিন্তু বড় রকম একটা স্টাম্বলিং ব্লক তৈরি করছে। মানে এই যে আমাদের যে সমস্ত লক্ষ্যমাত্রাগুলো আছে, কখনোই আমরা একটা দুটো এক্সেপশন বাদ দেয় সেটা কিন্তু অ্যাচিভ করতে পারিনি। এই বছরই দেখা যাচ্ছে যে প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো ঘাটতি। এখন বর্তমান যে ব্যবস্থা, সেটাকে জিয়ে রেখে কিন্তু আমরা কোনোভাবেই আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা করতে পারবো না। নতুন সরকার বলছে যে এবার 7 লাখ কোটি টাকা রাজস্ব আহরণ করতে চায়,
যদিও আমাদের বাংলাদেশের ইতিহাস এখন পর্যন্ত 4,33,000 পর্যন্ত রাজস্ব আদায়ের রেকর্ড আছে, সেই জায়গাতে এটি কতটা বাস্তবমুখী প্রত্যাশা? এখন এনবিআর এর চেয়ারম্যান তিনি নিজেও কিন্তু অনেকদিন ধরে দায়িত্বে আছেন, হ্যাঁ, তিনি নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন যে কি অবস্থা, ভেতরে তাদের এই পুরো প্রশাসনিক কাঠামোটা কেমন। এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এনবিআর নিজেই নিজের রিফর্মটা করতে চায় না, উপর থেকে না এসে বরং ভেতর থেকে যদি এটা সংস্কারের বিষয়টা আসতো এবং কিভাবে আরও এই পুরো কর আদায় প্রক্রিয়াটাকে স্বচ্ছ করা যায়, অটোমেশনটা কিভাবে করবে, তার জন্য টাইমলাইনটা কি, এখন এগুলো এই সমস্ত পরিকল্পনা না থাকলে কিন্তু কখনো সেটা বাস্তবায়ন হয় না। তো এখন বর্তমান যে কাঠামো সেটা কিন্তু এই কিছু কিছু মানুষকে সুবিধা দিচ্ছে, ভেতরের যারা দুর্নীতিবাজ। তো কিন্তু আসলে আমাদের পুরো ব্যবস্থাকে স্বচ্ছ করতে হবে। এনবিআর এ বসে আমরা প্রত্যেকটা জায়গাতে লাইভ আমরা জানতে পারবো যে কি হচ্ছে, কোথায় কোন ট্যাক্স দেওয়া হচ্ছে, কিন্তু ওইটা না করে এখন কি হয়, আমরা কিন্তু ফুল অটোমেশন এখনো যাইনি। তো এই বিশেষ করে যে কাস্টমস, ওই জায়গাতে আমাদের অটোমেশন লাগবে, ফিজিক্যাল ম্যানুয়াল যে সমস্ত পদ্ধতি আসলে বের হয়ে আসতে হবে। ভ্যাটের ক্ষেত্রে বড় রকমের কিন্তু পরিবর্তন দরকার, এখানে প্রতিটা ব্যবসা বাণিজ্যে আমাদের ইএফডিটা বসাতে হবে, ওই মেশিনটা বসালে কিন্তু সঙ্গে সঙ্গে ভ্যাটটা কালেকশন হয়। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে বছর শেষে একটা বিরাট অঙ্ক যখন দেখে একজন মানুষ, তখন কিন্তু ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং তখনই সেটাকে সহযোগিতা করে কিন্তু অসাধু লোকজন। তো এখন এটা না করে যদি আমরা ইনস্টলমেন্টে যেতে পারি, যে প্রতি মাসে এই ভ্যাটের অর্থ শোধ করা হবে, এভাবে করলে, বা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে সেটা হতে পারে, কর্পোরেট ট্যাক্সের সেটা হবে, এইভাবে করতে পারলে কিন্তু তখন সারা বছর ধরে রাজস্ব আদায় হবে। এখন যেটা হয় যে আমরা বছরের শেষে গিয়ে যখন আদায় করি, তখন যে সমস্যাটা হয় সেটা হলো যে এই সারা বছর ধরে সরকার ধার করে, মানে ব্যাংক থেকে ঋণ নেয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেয়, নিয়ে সরকারের যে পরিচালন ব্যয় সেটা মেটায়, সেখানে সুদটাও দিতে হয়, আর বছর শেষে গিয়ে ট্যাক্সটা ফাঁকি দেয় অনেকে। এইভাবে তো আসলে হয় না, এইভাবে আমরা আসলে এই কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আদায় করতে পারবো না। আর 7 লক্ষ কোটি টাকা আদায় করাটা কিন্তু, বা এই যে রাজস্ব আদায় যেটি, সেটা কিন্তু অসম্ভব কিছুই নয়। আমরা যদি ফুল অটোমেশনে যেতে পারি এবং একই সঙ্গে আমাদের আসলে এই যারা বিভিন্ন স্টেক হোল্ডার, এই ব্যবসায়ী, তাদের সঙ্গে কিন্তু একটা পজিটিভ কমিউনিকেশন দরকার। মানে এখনো পর্যন্ত আমরা যেটা আছে যে আসলে ভয় ধরাচ্ছি, এই বিশেষ করে যারা আসলে ভালো কর পরিশোধকারী, হ্যাঁ, করদাতা, তারা কিন্তু বেশি বেশি করে দিচ্ছেন, আর যারা ফাঁকি দিচ্ছে তারা ফাঁকি দিয়ে যাচ্ছে। তো এই সংস্কৃতিতে পরিবর্তন দরকার। আমরা করের হার না বাড়িয়ে, করের হার বরং কমিয়ে, এই মুহূর্তে যেহেতু অর্থনীতিতে চাপ আছে, করের হার কিন্তু কমাতেও পারি আমরা, করে যদি আমরা জালটা বাড়াই, অটোমেশনটা যদি করি, গ্রামে গঞ্জের থেকে যদি আসলে আমরা এই ট্যাক্সগুলো কালেক্ট করতে পারি, আমি মনে করি যে হ্যাঁ 7 লক্ষ কোটি টাকা যদি নাও হয়, কাছাকাছি আমরা যেতে পারি। তো সেইভাবে করে ইতিবাচক মন মানসিকতা এবং পরিকল্পনা নিয়ে যেন অগ্রসর হই, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যাচিভ করতে পারি, বা অন্তত অ্যাচিভ করার কাছাকাছি যেতে পারি। জি, আমাদের কাছে পত্রিকার কয়েকটি শিরোনাম আছে, সেগুলো একটু দেখতে চাই। বণিক বার্তা শিরোনাম করেছে, মেধা নির্ভর আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়তে চায় সরকার, প্রধানমন্ত্রী বলেছেন এই কথাটি। এরপরের শিরোনামটি আমরা দেখতে চাই কালের কণ্ঠ, তারা বলছে যে দেশের সামাজিক সুরক্ষায় $250 মিলিয়ন ঋণ দিচ্ছে এডিবি। এরপরের শিরোনামটি দেখব বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে রাজস্ব আদায়ে বড় ধাক্কা। আমরা যে বিষয়টি ইতিমধ্যে কথা বলছিলাম যে রাজস্ব ঘাটতির কারণ। এরপর শিরোনাম করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে আমন ধানের দাম কমেছে, লোকসান চক্রে ঘুরপাক খাচ্ছেন কৃষকরা। এরপর শিরোনামটি দেখতে চাই সমকাল, তারা বলছে যে ছুটির দিনে চাহিদা কমলেও তীব্র লোডশেডিং, বিদ্যুৎ সংকট, সরকারি তথ্যেই লোডশেডিং 2000 মেগাওয়াট, উৎপাদনের 34% বিদ্যুৎ ব্যবহৃত হয় ঢাকা অঞ্চলে। আমরা শিরোনামগুলো দেখলাম। এখান থেকে যদি একটু আমরা কথা বলতে চাই যে প্রধানমন্ত্রী বলেছেন যে মেধা নির্ভর আত্মবিশ্বাসী মানব সম্পদ গড়ে তুলতে চান, এই জায়গাটাতে কিভাবে সম্ভব বা কিভাবে আমরা আগাতে পারি? ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন আলাপ আলোচনা করছেন নির্বাচনের আগে, বিশেষ করে যে আসলে যে ইলেকশন ম্যানিফেস্টো, তো সেখানে মানব সম্পদ সম্পর্কে, শিক্ষা, প্রযুক্তির জ্ঞান, এগুলো সম্পর্কে কী কথা বলা আছে, সেখানে কিন্তু পরিষ্কার করে কিছু বিষয় একদম সুন্দরভাবে আলোকপাত করা হয়েছে। এর মধ্যে একটা হলো যে তাদের দক্ষতা বাড়াতে হবে এবং তাদের যে কমিউনিকেশন স্কিল সেটা বাড়াতে হবে, ল্যাঙ্গুয়েজ, এগুলাকে তারা গুরুত্ব দিবে। তো সরকার দায়িত্ব নেওয়ার পরে এই জায়গাতে সেরকম কোনো বিনিয়োগ বা পরিকল্পনা সেটা কিন্তু বাস্তবায়িত হয়নি। কারণ হলো যে আমাদের এই সময়টাতে জ্বালানি সংগ্রহ নিয়েই সবচাইতে বেশি কিন্তু অ্যাটেনশন দিতে হয়েছে। তো এখন আমি মনে করি যেহেতু সামনে বাজেট আসছে, তো এই সময়টাকে সামনে রেখেই আসলে আমাদের একটা সুন্দর পরিকল্পনা একদম পরিষ্কার করে জাতির সামনে উপস্থাপন করা দরকার, যে আসলে তরুণদের নিয়ে কি ভাবছে সরকার এবং কিভাবে এই ভাবনাটাকে বাস্তবায়ন করতে চায়। আমি মনে করি যে এই যুগে আসলে এআই এবং একই সঙ্গে রোবোটিক্স, যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এর কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের সারা পৃথিবীর সঙ্গে আসলে একটা প্রতিযোগিতা করতে হবে, হতাশ হলে চলবে না।
ইতিবাচক থাকতে হবে, সেটা হলো মূল কথা। এবং সেটার জন্য আমাদের দক্ষভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, এবং সরকারের দিক থেকে সেরকম যদি পরিকল্পনা থাকে, যদি বিনিয়োগ হয়, তাহলে আমি মনে করি যে এটা অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব। এবং অবশ্যই আমাদেরকে যে এই নির্বাচনী ইশতেহার সেটার যতটুকু আছে তার চাইতেও বেশি করে আসলে করতে হবে। জি, আমরা জনাব মাহফুজ, আমরা এই নির্বাচনী ইশতেহার যেটি বিএনপি সরকার আছে, সেই ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের কয়েকটি ধাপ কিন্তু সরকার শুরু করেছে। সেই ধাপগুলো আরও কিভাবে বাস্তবায়ন করা সম্ভব, একই সাথে যে নতুন বাজেট আসছে সেই বাজেটে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেবে, এইসব বিষয়গুলো নিয়ে আপনার কাছে প্রশ্ন থাকবে। সময় হলো আরেকটি বিরতির। দর্শক, সময় হলো বিজনেস আওয়ারের আরেকটি বিরতির। ফিরব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকুন। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। ছুটির দিনেও বিভিন্ন পাম্পে গাড়ির লাইন দেখা গেলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানিয়েছেন চালকরা। তারা বলছেন, এখন আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে না। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারের পক্ষ থেকে জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে। আমরা পুরোপুরি সলিউশন চাই। এরকম মানে অফিস বাদ দিয়ে এসে তেলের লাইনে দাঁড়াই থাকাটা আসলে খুব একটা প্যাথেটিক। আগে চাইতে কিছুটা হয়েছে আর কি, কিন্তু আমি দাঁড়াইছি ভোর 6টা 20-এ, এখন 10টার বেশি। আমরা চাই এটা একটা সমাধান। এই যে এইভাবে দুর্ভোগ আর ভালো লাগে না। 10 মিনিট উঠে গেলে কারায় থাকতাম, তেল লুয়ে যাইতাম, যে কোনো ফাঁকা থাকতো ফার্ম। আর এখন এই 3.5 ঘন্টা লাগবে। মহাখালী রেল গেটের এই পারের থেকে সিরিয়াল দিছি। দর্শক, একই সাথে আমরা দেখতে চাই আজকের মুদ্রা বিনিময় মূল্য এবং স্বর্ণ বাজারের আপডেট। আমরা প্রথমে যদি দেখি যে মুদ্রার বিনিময় মূল্য আজকে মার্কিন ডলার 122 টাকায় ক্রয় হয়ে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 141 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 145 টাকায়, পাউন্ড 159 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 166 টাকায়, চীনা ইউয়ান 16 টাকায় ক্রয় বিক্রি হচ্ছে 18 টাকা 60 পয়সায়, সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 33 টাকায়, ভারতীয় রুপি 1 টাকা 30 পয়সায় ক্রয় বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দাম দেখতে চাই। স্বর্ণের দামে যেটি পরিবর্তন এসেছে কিছুটা, 22 ক্যারেটের স্বর্ণর দাম কিছুটা কমে আজকের বাজার বিক্রি হচ্ছে 2,46,926 টাকায়। 21 ক্যারেটের দাম 2,35,670 টাকা। 18 ক্যারেটের দাম আছে 2,02,020 টাকা। সনাতন প্রতিভরি স্বর্ণের দাম 1,64,520 টাকা। আমরা জানাতে চাই রূপার দাম, 22 ক্যারেটের রূপার দাম 5,715 টাকা প্রতি ভরি। 21 ক্যারেটের দাম 5,423 টাকা প্রতি ভরি। 18 ক্যারেটের দাম 4,666 টাকা এবং সনাতন প্রতি ভরি রূপার দাম আছে 3,499 টাকা। জনাব মাহফুজ, আমরা স্বর্ণ বাজারের আপডেটটি একটু দেখলাম, একই সাথে মুদ্রা বিনিময় মূল্য দেখলাম। আমরা ফুয়েল ক্রাইসিসটা মোটামুটি কিছুটা কমে এসেছে, যেটি আমরা পাম্পে দেখলাম। আমরা একটু যে বিষয়টি নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে সামনে বাজেট আসছে, সেই বাজেটের কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত এই বাজেটে। আমরা একটু আগে আলোচনা করছিলাম যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা, এছাড়া আসলে কোন দিকটাতে এখন গুরুত্ব দিতে পারে বা কোন বিষয়গুলো নিয়ে আসতে পারে? আসলে 2-3টা বিষয় আমি মনে করি যে খুবই উচ্চ অগ্রাধিকার প্রাপ্য। এর মধ্যে একটা হচ্ছে আমাদের যে বিনিয়োগ কিভাবে আর বাড়ানো যায় সামনের দিনগুলোতে। ক্রাইসিস থাকবেই তো, কিন্তু এই ক্রাইসিসের মধ্যে থেকে আমাদেরকে ভালো করতে হবে। আমাদের প্রতিযোগীরা কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ছি। তো একই সঙ্গে যে রপ্তানি খাত, সেটা অনেকটাই হতাশ হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি গত 9 মাস ধরে প্রায় একটা নেতিবাচক ধারায় আছে আমাদের রপ্তানি আয়। তো সেখানে রপ্তানিকারকদেরকে প্রণোদনা দিতে হবে, বিশেষ করে নীতি প্রণোদনা, এটা খুব প্রয়োজন। এর পাশাপাশি কর্মসংস্থান এটা বাড়াতে হবে, দারিদ্র কমাতে হবে এবং দারিদ্র বিমোচনের জন্য যে কর্মসূচিগুলো আছে সেগুলো নিয়ে আসতে হবে। একই সঙ্গে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যে আমাদেরকে ঋণ দিচ্ছে, তো অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে ঋণ আমাদের নিতে হবে। সামাজিক নিরাপত্তা, যেহেতু এই সরকারের যে নির্বাচনী ইশতেহার, তার মধ্যে বড় জায়গা আছে। তো এর মধ্যে ফ্যামিলি কার্ড শুরু হয়ে গেছে, কৃষক কার্ডও শুরু হওয়ার পথে, সেগুলো কিছু পাইলটিং হচ্ছে। এর পাশাপাশি খাল খনন, তারপরে একই সঙ্গে যে হেলথ ইন্স্যুরেন্স সেগুলো আছে, সেগুলো বাস্তবায়ন দরকার। এর জন্য বিপুল পরিমাণে আসলে অর্থ দিতে হবে। কিন্তু আমি আরেকটা জিনিস একটু উল্লেখ করতে চাই, আমাদের খুব হৃদয় বিদারক কিন্তু ঘটনা ঘটছে। এখন আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই হামে শিশু মারা যাচ্ছে। তো তার মানে যে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম, তো সেইটা কিন্তু অ্যাটেনশন সেভাবে পাইনি। এবং আমরা অতীতে দেখেছি যে প্রতি বছরই এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেট, সেই বাজেটে তারা টাকা খরচ করতে পারছে না, প্রতি বছরই অর্থ ফেরত দিচ্ছেন, অথচ এই টিকাগুলোকে সিকিউর করা হচ্ছে না। আমাদের হামের টিকা নেই, আমাদের কিন্তু কুকুরদের টিকা নেই, যে জলাতঙ্কের টিকা নেই, সাপের যে কামড় সেটার টিকা নেই। এর পাশাপাশি কুকুরগুলো পাগল হয়ে যাচ্ছে, তাদের যে ভ্যাকসিনেশন সেগুলো কিন্তু কোনো কিছু নেই। তো এখন জনস্বাস্থ্যে যদি আমরা সর্বোচ্চ গুরুত্ব না দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটা অসুস্থ জাতি তৈরি হবে, প্রতিদিনই মৃত্যুর মিছিল বাড়বে।
তো এটা আমরা দেখতে চাই না, শিশু মৃত্যুটা অত্যন্ত কষ্টকর। তো আমি মনে করি যে এখানে আমাদের যে এই প্রকিউরমেন্টটা সেটাকে কিন্তু নরমাল করার জন্য আমাদের অর্থ বরাদ্দ প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ ডক্টর মাহফুজ আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের বিজনেস আওয়ার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।